ওয়াশিংটনের রাতটা যেন ভারী হয়ে আছে, চারিদিকে নরম কুয়াশা, কিন্তু প্রেসিডেন্টের ভবনের জানালায় এখনও আলো জ্বলছে। ঘড়ির কাঁটা ৩ পার হয়ে গেছে, চারপাশ নিস্তব্ধ, শুধু টেবিলের উপর রাখা কয়েকটা ফাইলের শব্দ, পাতা উল্টানোর ক্ষীণ আওয়াজ। ডোনাল্ড ট্রাম্প টেবিলের সামনে বসে আছেন, তার চোখ স্থির হয়ে আছে এক ফাইলে। লাল অক্ষরে লেখা আছে এপস্টিন মামলা। আলোয় ফাইলের ছায়া পড়ে তার মুখে, সেই ছায়ায় ভয়ও আছে, ক্লান্তিও আছে, আর আছে এমন এক আতঙ্ক যা দেশের বাইরের কোনো শত্রুর কারণে নয়, ভেতরের আগুনের কারণে। বাইরে তখন সাংবাদিকদের কণ্ঠ ভেসে আসছে, প্রেসিডেন্ট সাহেব, ফাইলটা খুলবেন না। ট্রাম্প কিছু বললেন না, শুধু জানালার দিকে তাকান। মনে হয় দূরের আকাশে তিনি কোনো শত্রু খুঁজছেন, যাকে দোষ দেওয়া যায়, যার নাম উচ্চারণ করে তিনি কিছু সময় কিনতে পারেন। জেফ্রি এপস্টিন, এক নাম যা আমেরিকার রাজনীতির অন্ধকার গলিতে আতঙ্কের মতো ঘুরে বেড়ায়। ধন, ক্ষমতা, নারী, রাজনীতি সবকিছুর কেন্দ্রে এই মানুষটি এমন এক জাল বুনেছিলেন যেটার মধ্যে জড়িয়ে পড়েছিল রাজনীতিবিদ, ব্যবসায়ী, চলচ্চিত্র তারকা, এমনকি রাষ্ট্রপ্রধানও। যখন তার মৃত্যু হলো, সবাই ভেবেছিল গল্প শেষ, কিন্তু সময়ের সঙ্গে সেই গল্পের অর্ধেক অংশ আবার ভেসে উঠল। এবার সরাসরি যুক্ত হলো ট্রাম্পের নাম। এই ফাইল আর কেবল কোনো ব্যক্তিগত কেলেঙ্কারি নয়, এটা এখন আমেরিকার রাজনীতির সবচেয়ে বিস্ফোরক নথি। যারা এতদিন ট্রাম্পের অন্ধ সমর্থক ছিলেন, তারাও এখন প্রশ্ন করছেন, যদি কিছু না থাকে তাহলে ফাইল খোলা হচ্ছে না কেন? এই প্রশ্নই এখন সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। কারণ আমেরিকার রাজনীতিতে দুর্বল প্রেসিডেন্ট মানেই অভিশংসনের ঘড়ি টিকটিক শুরু হয়ে যাওয়া। ইতিহাসের ধুলো থেকে যদি আমেরিকার রাজনীতিকে ঝেড়ে দেখা যায়, তবে এক অদ্ভুত সত্য চোখে পড়ে। যখনই দেশটির ক্ষমতার কেন্দ্র কাঁপে, তখনই কোথাও না কোথাও এক বাইরের শত্রু জন্ম নেয়। এ যেন তাদের রাজনৈতিক সংস্কৃতির এক চিরাচরিত সূত্র। ঘরের আগুন ঢাকতে বাইরের আগুন জ্বালাও। এই কৌশল কখনো ভিয়েতনাম, কখনো ইরাক, কখনো আফগানিস্তান, আর এখন ইরান। প্রতিবারই অজুহাত ভিন্ন, কখনো গণতন্ত্র রক্ষা, কখনো মানবাধিকার, কখনো জাতীয় নিরাপত্তা, কিন্তু উদ্দেশ্য একটাই, দেশের ভেতরের সংকট থেকে জনগণের মন সরানো। ট্রাম্পও সেই পুরনো মানচিত্রের উপর দাঁড়িয়ে আছেন। এপস্টিন ফাইল এখন তার গলায় ফাঁসির দড়ির মতো টান দিচ্ছে। তিনি জানেন, যতদিন এই ফাইল মিডিয়ার শিরোনামে থাকবে, ততদিন তার রাজনৈতিক জীবন বিপন্ন থাকবে। তাই তিনি খুঁজছেন এমন এক বৃহৎ ইস্যু যা মুহূর্তে সংবাদ মাধ্যমের অগ্রাধিকার বদলে দেবে, যেখানে ব্যক্তিগত অপরাধের জায়গায় উঠে আসবে আমেরিকার নিরাপত্তা, দেশপ্রেম, শত্রুর হুমকি। আর এই নাটকের প্রধান চরিত্র হিসেবে এখন হাজির হয়েছে ইরান। হোয়াইট হাউসের ভেতরে বসে থাকা কিছু উপদেষ্টা এই কৌশলটাকে বলে দৃষ্টি স্থানান্তর নীতি। এটার মূল কথা খুব সহজ, মানুষের চোখ একসঙ্গে এক জায়গায় বেশি সময় স্থির থাকতে পারে না। তাই জনগণকে নতুন ভয় দেখাও, যাতে তারা পুরনো সত্য ভুলে যায়। ট্রাম্পের প্রশাসন এখন ঠিক সেটাই করছে। বাইরের শত্রু বানানোর জন্য প্রয়োজন প্রচারণা, ভাষা, নাটক, এবং তাদের হাতে সেই সব উপকরণ প্রচুর আছে। প্রথমে শুরু হলো কঠোর টুইট, ইরান আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি। পরের দিন ঘোষণা, আমাদের সৈন্যরা প্রস্তুত আছে। তারপর সংবাদ মাধ্যমে টানা ৭ দিন ধরে বিশ্লেষণ, মানচিত্র, সম্ভাব্য যুদ্ধ পরিকল্পনা, এবং খুব দ্রুত মানুষের আলোচনা ঘুরিয়ে দেওয়া এপস্টিন থেকে ইরানে। কিন্তু এই কৌশল নতুন নয়। ১৯৬৪ সালে ভিয়েতনামে টক্সিন উপসাগর ঘটনার সময়ও আমেরিকা একইভাবে একটা ভুয়া হামলার গল্প বানিয়ে যুদ্ধ শুরু করেছিল। পরে জানা যায় সেই হামলা ঘটেইনি, তবুও লক্ষাধিক মানুষ মারা গেল আর প্রেসিডেন্ট জনসনের জনপ্রিয়তা বাড়ল। ১৯৯১ সালে কুয়েতের যুদ্ধে, ২০০৩ সালে ইরাক, সবখানেই একই রীতি। একটি কাল্পনিক হুমকি, একটি দেশকে শত্রু বানানো, আর তারপর জাতীয় ঐক্যের নামে দেশের অভ্যন্তরীণ বিভাজন মুছে ফেলা। ট্রাম্পের ক্ষেত্রেও দৃশ্যপট একই, শুধু পার্থক্য একটাই, আগে শত্রু ছিল দূরের মরুভূমিতে, এখন সেটি তার রাজনৈতিক বাঁচার উপায়। ওয়াশিংটনের এক পুরনো সাংবাদিক বলেছিলেন, ট্রাম্প সত্যিকারের যুদ্ধ চায় না, শুধু যুদ্ধের ভয় চায়, কারণ সেই ভয়ই তাদের ক্ষমতা টিকিয়ে রাখে। এই ভয় তৈরি করা সহজ, কয়েকটি বক্তৃতা, কয়েকটি নাটকীয় সংবাদ বিজ্ঞপ্তি এবং কয়েকটি ছবি যেখানে ইরানের পতাকা জ্বলছে, সৈন্যরা এগিয়ে যাচ্ছে, আর পর্দার আড়ালে লুকিয়ে থাকছে এক নাম, এপস্টিন। এই মুহূর্তে ট্রাম্পের চারপাশে সেই ভয় তৈরির ফ্যাক্টরি পুরোদমে চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তরগুলোতে রাতভর আলো জ্বলছে, সামরিক মহড়ার ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সংবাদ সংস্থায়। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের সম্ভাবনা বেড়েছে, কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে এটা কোনো যুদ্ধ নয়, এটা এক রাজনৈতিক পাল্টা অভিযান, সম্ভবত একটা ফাইলের ভয় থেকে জন্ম নেওয়া প্রতিশোধমূলক নাটক।
ইতিহাসে এই নাটক বহুবার দেখা গেছে। যখন রাষ্ট্রের অন্তরে আগুন লাগে তখন শাসকরা বাইরে শত্রু খোঁজে, আর সেই শত্রুই হয়ে ওঠে ভয়ের প্রতিষেধক। এবার সেই মুখোশ পরানো হয়েছে ইরানের গায়ে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রথম পাতায় এখন ইরানের ছবি। বিশ্লেষকরা যুদ্ধের মানচিত্র আঁকছেন, বিশেষজ্ঞরা পরমাণু বাংকারের অবস্থান দেখাচ্ছেন, আর টেলিভিশনে উত্তেজিত সঞ্চালকরা বলছেন আমরা কি আবার যুদ্ধের পথে? কিন্তু এই কোলাহলের নিচে লুকিয়ে আছে এক নীরব বাস্তবতা। এপস্টিন ফাইলের প্রতিটি পৃষ্ঠা ট্রাম্পের ঘাড়ে ছুরি হয়ে বসে আছে। সেই ফাইলের কথা যেন কেউ আর মনে রাখে না, তাই যুদ্ধের ভাষা জোরে বাজানো হচ্ছে। প্রতিটি রাষ্ট্রের একটা কৌশল থাকে, সংঘাত তৈরি করে ঐক্য করা। ট্রাম্পের প্রশাসনও সেই পথেই হাঁটছে। মিডিয়ার আলো সরিয়ে দেওয়া হচ্ছে নৈতিক প্রশ্ন থেকে, সরিয়ে দেওয়া হচ্ছে অভ্যন্তরীণ দুর্নীতি থেকে। এখন সংবাদপত্রের কলামে ন্যায় বিচার শব্দটি মুছে গেছে, তার জায়গায় এসেছে জাতীয় নিরাপত্তা। এই শব্দ দুটির অদলবদলই এখন হোয়াইট হাউসের সবচেয়ে বড় জয়। ট্রাম্প জানেন যুদ্ধের দাম অনেক, কিন্তু রাজনৈতিকভাবে এর লাভ অসীম। যুদ্ধ মানে বিরোধীরা চুপ, কংগ্রেসে একতা, পতাকায় গর্ব, জনগণের আবেগে অন্ধ আনুগত্য। আর এই মুহূর্তে সেটাই তার সবচেয়ে প্রয়োজনীয় ওষুধ। একজন প্রাক্তন বিশ্লেষক বলেছিলেন আমেরিকা যুদ্ধ চায় না, কিন্তু আমেরিকার রাজনীতি চায়, কারণ যুদ্ধই তাদের ব্যর্থতাকে আড়াল করে। ট্রাম্প সেই সূত্র মেনে এগোচ্ছেন। ইরান এখন তার জন্য কেবল এক শত্রু নয়, এক বিভ্রান্তির পর্দা, যেখানে ধোঁয়ার আড়ালে হারিয়ে যাবে তার অতীতের অন্ধকার, যেখানে প্রতিটি মিসাইল উৎক্ষেপণের শব্দে চাপা পড়বে এপস্টিনের নাম। রাত যত গাঢ় হচ্ছে, ট্রাম্পের চোখের নিচের কালচে দাগ তত স্পষ্ট হচ্ছে। একসময় তার আত্মবিশ্বাস ছিল পাহাড়ের মতো, এখন তা বালির মতো ভেঙে পড়ছে প্রতিদিন। তিনি জানেন প্রেসিডেন্সির শেষ দিনগুলো চলছে, কিন্তু তার থেকেও বড় ভয়, ইতিহাস হয়তো তাকে মনে রাখবে এক কেলেঙ্কারির প্রেসিডেন্ট হিসেবে। এই ভয় থেকেই জন্ম নিচ্ছে তার প্রতিটি পদক্ষেপ। তিনি প্রতিদিন নতুন ঘোষণা দেন। কখনো বলেন ইরান চুক্তি ভঙ্গ করেছে, কখনো বলেন আমরা শান্তি চাই, কিন্তু সময় ফুরিয়ে আসছে। এই সময় ফুরিয়ে আসছে কথাটা আসলে কার জন্য? ইরানের জন্য না ট্রাম্পের নিজের জন্য? ভয় সবসময় মানুষকে নাটকীয় করে তোলে। এখন ট্রাম্পের প্রতিটি বাক্য, প্রতিটি টুইট যেন এক একটি নাটক, যেখানে সত্যের জায়গায় থাকে আতঙ্ক, যুক্তির জায়গায় আবেগ। ওয়াশিংটনের ভিতরে যারা তাকে চেনে তারা বলছে তিনি এখন এক ধরনের আত্মরক্ষার ঘোরে আছেন। তার ভাষার কূটনীতি নয়, আত্মসংরক্ষণের লড়াই। এখন তার চারপাশে আলো, ক্যামেরা, সংবাদ সম্মেলন, সবই সাজানো এক মঞ্চ। আর সেই মঞ্চে তিনি শেষ বাজিটা খেলতে চান, যুদ্ধ। একটা যুদ্ধ যা তার ফাইলকে পেছনে ফেলবে, একটা যুদ্ধ যা সংবাদ মাধ্যমের আলো ঘুরিয়ে দেবে, একটা যুদ্ধ যা হয়তো ইতিহাস বদলাবে না, কিন্তু তাকে কিছু সময় দেবে। তিনি জানেন সময় এখন একমাত্র মুদ্রা, আর তিনি তা খরচ করছেন ভবিষ্যৎ কিনতে। কিন্তু ইতিহাসের ঘড়ি কারোর জন্য থেমে থাকে না। যতই তিনি ইরানের দিকে তাকান, ফাইলের ছায়া তত কাছে আসে। যুদ্ধের ধোঁয়ার আড়ালেও সেই ছায়া মুছে যায় না, বরং প্রতিটি গর্জনের পর আরও স্পষ্ট হয়। রাতের শেষ প্রহরে যখন হোয়াইট হাউসের আলো নিভে যায়, তখন দূরের আকাশে দেখা যায় এক ক্ষীণ আলোর রেখা, যেন কোনো যুদ্ধ বিমানের নয়, বরং ইতিহাসের কলমে লেখা এক নামের আলো, ডোনাল্ড ট্রাম্প, যিনি শেষ পর্যন্ত যুদ্ধ করেছিলেন, কিন্তু তেহরানের সঙ্গে নয়, নিজের ভয়, নিজের অতীত, নিজের সত্যের সঙ্গে।